আমি মুদির দোকান চালাই, কসাইখানা নয়। ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। ভাবনার বিক্রি বাটা বাজারে হিট। হ্যাঁ, দিনভর আড্ডার পক্ষ থেকে বিভিন্ন সাম্প্রতিক কন্টেম্পোরারি ইস্যুকে সামনে রেখে আমরা মাঝে মাঝেই আপনাদের সামনে হাজির হই। সেরকমই একটি ইস্যুকে সামনে বিষয় নিয়ে আজকে আমরা আবার আজকের পর্ব শুরু করব। সমীরদা, এই সময়ে যা যা চলছে, যা যা মোটামুটি আমাদেরকে ধাক্কা দিচ্ছে একটু আধটু চারপাশে, সেগুলো নিয়ে কিছু বলো। ধাক্কা বলতে শুধু ধাক্কা নয়, আমার সীমা থেকে, আমার যে ছোট সীমা, একটু জোরে বলো। জায়গাটা যে ছোট খাটো একটা জায়গা, সেখান থেকে আমাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। মানে আমি বেরিয়ে যাচ্ছি, আমার ড্র্যাগ আউট হয়ে যাচ্ছি। তো বড় ভয়ে আছি, মানে ভয় পাচ্ছি, ভয়ে আছি, এবং সারাক্ষণ একটা ভয় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। আচ্ছা, আমি একটা বিষয় ধরিয়ে দিই। এই প্রসেনজিৎ চ্যাটার্জির পদ্মশ্রী পাওয়া নিয়ে আবেগে ভাসছে টলিউড। এই বিষয়টাকে তুমি কীভাবে দেখছো? না, ইন জেনারেল যে কোনো সম্মান আমাদেরকে তো আবেগে ভাসাবেই। আর এটা নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই। আমিও আপ্লুত হয়তো বা, কারণ ওই ভদ্রলোকের হয়তো এই সম্মানটা পাওয়া উচিত, উনি ওটা ডিজার্ভ করেন। এটা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু আমার বলা যে কোনো শ্রী যখন নির্মাণ করা হয়, পদ্মশ্রী হতে পারে বা শিল্পশ্রী হতে পারে, যে কোনো স্ত্রীর পেছনে আড়ালে এত এত বিশ্রী কিছু থাকে, সেটা উন্মোচিত হয়নি। উন্মোচিত হওয়া দরকার। উন্মোচিত না হওয়া থেকে যা যা করা দরকার, মানে উন্মোচিত যাতে না হয়, যা যা করা দরকার, তার শুরুয়াতটাই হয়েছে অনেক আগে। মানে যে কোনো সিঁড়ি, মানে অ্যাওয়ার্ড, কাউকে সুন্দর করে সাজিয়ে তোলা, কাউকে সুন্দর করে সেটে দেওয়া, কাউকে দেয়ালে রেখে দেওয়া, এগুলো তো খুব ভীষণ পরিকল্পিত। এগুলোর পেছনে একটা উদ্দেশ্য থাকে। আমি সেখান থেকে বাড়তি কিছু সুবিধে পাবো। আচ্ছা, এক, তোমাকে সুন্দর করে দিতে পারলে আচ্ছা আচ্ছা, আমি তো সুবিধে তুলবই। আচ্ছা। আর দ্বিতীয় কথা, তুমিও একটা সুবিধে পাবে। কিরকম? কারণ তুমি তোমার দেয়াল জুড়ে আচ্ছা যে ছবিটা রেখেছো, রাখবে সামনে, তার আড়ালটা কেউ দেখতে যাবে না, দেখার সুযোগই পাবে না। ঠাকুরের মেড়ের মতো। একদম তাই। মানে যে কোনো অ্যাওয়ার্ড, পুরস্কার, সম্মান, এটা মানে স্পেসিফিক্যালি আমার কাছে একটা হত্যা, একটা খুন। আচ্ছা। তো এই খুনটা হয়, সে যত বড় সম্মানই আমরা কাউকে দিই না কেন, সে নোবেল, পুলিৎজার, আনন্দ, পদ্মশ্রী, যে কোনো, এটা এক ধরনের হত্যাও। মানে আমি আমার প্রতিষ্ঠানকে স্বীকার করে নেওয়া। পৃথিবীতে প্রতিষ্ঠান এসেছে এই জন্যই, তার নিজস্ব কিছু ক্রাইটেরিয়া আছে, তার নিজস্ব কিছু চাওয়া আছে, তার নিজস্ব কিছু সেই নিজস্বটা কি, সেটা তোমার উপর চাপিয়ে দেবে। তুমি মানে তোমার কিছু বলার, তোমার কিছু রাখার, তোমার যে স্বাধীন সত্তা, তুমি শিল্পী হিসেবে হতে পারে, মানুষ হিসেবে হতে পারে, তুমি একটা কমন ম্যান, মানে তোমাকে, তোমার যা যা এন্টিটিগুলো, সেগুলো থেকে সরিয়ে তারা তাদের একটা খোপে, তাদের একটা ডাইসে তোমাকে ফেলে দেবে। তুমি তার বাইরে নড়তে চড়তে পারবে না। ফলে একটা সম্মান তৈরি হয় এই জন্যই, যে তোমাকে তাদের ওই ডাইসে ফেলে দেওয়া হবে, তার বাইরে তুমি যেতে পারবে না। তো এবং একজন শিল্পী, সে যখন শিল্পকর্ম নির্মাণ করে, সে কিন্তু এই ডাইসে পড়ার জন্য নয়, সে কোনো খোপে, সে কোনো নির্দিষ্ট মেকআপে থেকে যাবে, এই জন্য সে শিল্পের কাছে যায়। কেউ কেউ এরকম বলছে যে প্রসেনজিৎ পদ্মশ্রী পেল নাকি পদ্মশ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পেল। এটা খুব সাধারণ কথাই, এটা তো সব ক্ষেত্রেই সত্য। আচ্ছা, আমি খুব মোটা করেই বলি যে পদ্মশ্রী এটাকে যদি মান্যতা দিতে হয়, তাহলে একই সঙ্গে কিন্তু ওই অভয়াকাণ্ডের তদন্তের যে অফিসার, সেও কিন্তু পদ্মশ্রী পেয়েছে একই সঙ্গে। তাহলে আমি একটা কিন্তু কোথাও একটা নেগেটিভিটি, অন্ধকারকে আমি কিন্তু স্বীকৃতি দিচ্ছি, একটা আলোকে
বৈধতা দিতে গিয়ে। আচ্ছা, এই যে নোবেল, কথাটা হলো নোবেল, মানে যে কিসের টাকা, যে টাকাটা দিয়ে একজন গুণী মানুষকে আমরা সম্মান দিই, আর টাকা তো সেটা একটা কিসের টাকা, মানে কোথা থেকে টাকাটা, তার সোর্সটা কি? যে বিজ্ঞানী একটা অস্ত্র তৈরি করলো মানুষকে মারার, মানুষকে খুন করার, হত্যা করার, পরে বুঝলো সে ভুল করে ফেলেছে, তো সেই বিজ্ঞানী ভুল থেকে সরে আসার জন্য তার ওই ভুল পথে খুন করার অর্থ, উপার্জিত অর্থ একটা জায়গায় সঞ্চিত রাখলো, এবং সে পরে বলল যে এই টাকাটা আমি কৃতি মানুষদের সুবিধার্থে, সম্মার্থে আমি টাকাটা তুলে রাখছি, তাদেরকে দেওয়া হবে। সেটা বিজ্ঞান হতে পারে, শিল্পকলা হতে পারে, সাহিত্য হতে পারে, নানান ক্ষেত্রে। তো আমি বলছি কোন টাকা দিয়ে কাকে আমরা সম্মানিত করছি? বিজ্ঞানী অ্যালফ্রেড, মানে যে নোবেল যিনি দিচ্ছেন, যার নামে, যিনি নোবেল কমিটিতে এত টাকা রেখে গেছেন, খুনের টাকা, তো সেই টাকাটা দিয়ে আমরা গুণী মানুষদের সংবর্ধনা দিচ্ছি, আমরা তাদেরকে সম্মানিত করছি। তো এইটা এখান থেকে আজকে সরে গেছি আমরা যে কোনো গুণী মানুষকে যখন সম্মানিত করি তখন কি দিয়ে করি? অর্থ দিয়ে করি। আমাদের চাবুক মেরে সম্মানিত করি না, আমাদের কলার ধরে নামিয়ে সম্মানিত করি না, আমরা তাকে মাটিতে ফেলে পিটতে পিটতে সম্মানিত করি না, আমরা তাকে দেওয়ালে বাঁধিয়ে রাখার জন্য সম্মানিত করি, তাদের মতো করে। তো অথচ যিনি শিল্পে, সাহিত্যে, বিজ্ঞানে যিনি যতটা রাস্তা হেঁটেছেন, তিনি কিন্তু ওই মাটিতে, ঘামে, রক্তে, অন্ধকারে মার খেতে খেতে, থেতো হতে হতে তার নির্মাণ কাজটা এগিয়ে নিয়ে গেছে। সেটা বিজ্ঞান হতে পারে, সেটা সঙ্গীতে হতে পারে, সেটা ছবি আঁকাতে হতে পারে। তিনি মার খেয়েছেন, তিনি লাঞ্ছিত হয়েছেন, তিনি অপমানিত হয়েছেন, আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, এবং এইগুলোর বিনিময়ে তিনি একটা ভালো গান রচনা করেছেন, একটা ভালো কবিতার লাইন এনেছেন, একটা কিছু এক্সপ্লোর করেছেন। তো যার সৃষ্টির মূলেই আছে অপমান, লাঞ্ছনা, লাথি, ঘুষি, কিল, চর, এবং যেটা তাকে এই উৎপাদনে সহায়তা করেছে, এই উৎপাদনের মূল সোর্সটাই হচ্ছে অপমান, লাঞ্ছনা। তাহলে যখন আমি তাকে একটা কমফোর্ট, একটা জায়গায় তাকে এনে দিলাম, তাকে দেয়ালে বাঁধিয়ে দিলাম, তাকে একটা শৌখিনতা দিলাম, তাকে একটা প্রিভিলেজ দিলাম, তাকে একটা ক্ষমতা পাইয়ে দিলাম, মানে তো ক্ষমতাই, তখন সে তার যে দিনগুলো, যে লাঞ্ছনার দিনগুলো, যে অসহায় দিনগুলো, যে চাপা আর্তনাদগুলো, একটা সুন্দর ডিজাইন নিয়েছিল শিল্পে, সেই ডিজাইনটা পরবর্তীতে তার শিল্পে কি আমরা পাবো? কি করে পাবো? সে তো হাত বাড়ালেই সব কিছু পেয়ে যাচ্ছে। একটা মানুষ যখন প্রতিদিন ক্ষমতার কাছে ঘষা হয়, ক্ষমতা তাকে থেতলে দেয়, তখন থেকেই তার একটা কবিতার লাইন বেরিয়ে আসে, তখন থেকেই তার একটা বলার আর্জ তৈরি হয়। তো যখন সে ক্ষমতা হয়ে উঠলো, সে নিজে একটা পাওয়ার হয়ে উঠলো, এম্পাওয়ারমেন্ট হয়ে উঠলো, আচ্ছা, তখন তার সেই বিউটি বা সেই পেন, সেই ডিজাইনটাই তো নষ্ট হয়ে গেল। সেই পেনের যে বিউটি সেটা থাকবে না, বলছি, একদমই থাকলো না। ফলে মানে আমি অথেন্টিসিটি মরবে। শিল্পের সৌন্দর্য, বিজ্ঞানও তো শিল্পই, আমার কাছে বিজ্ঞানও আর্ট। তো এই সমস্ত কিছু আসছে কোথা থেকে? মার খাওয়া থেকে, লাঞ্ছনা থেকে, কষ্ট থেকে, অবস্ট্রাকশন থেকে, বাধা থেকে, দেয়াল থেকে। তো আমি যদি সবটা তার হাতের কাছে পৌঁছে দিই, তাকে সমস্ত দিক থেকে একটা তুলোর জায়গায় পৌঁছে দিই, তুলো ব্যাপারটা, এবং তাকে বুঝিয়ে দিই তুমি ঈশ্বর, তুমি ক্ষমতাবান, তুমি যেদিকেই তাকাবি তুমি সব কিছু পেয়ে যাচ্ছ, এই এত পাওয়া নিয়ে, এত ক্ষমতা নিয়ে কিছু কিছু নির্মাণ করতে পারবে না তখন। এবং সেই নির্মাণটা যদি হয়, সেই নির্মাণটা কাদের জন্য হবে, এবং সেই নির্মাণটা তার ভাষ্যটা কী হবে, সে কি বলবে, কার কাজে লাগবে সেই নির্মাণটা? তাহলে এত সৃষ্টি হচ্ছে কিভাবে? না, তুমি যদি বলো যে ওই যে বড় সিনেমা হলটা, এই যে বিল্ডিংটা, বা আরও আমরা বড় বড় উঁচু উঁচু যে বিল্ডিংগুলো, এই যে বাস, গাড়ি, মারুতি, রাস্তাঘাট, এগুলো তো তৈরি হচ্ছে, এগুলোকে এত তৈরি হচ্ছে, তো এগুলোকে সৃষ্টি। আর সৃষ্টি বলতে আমি কি বুঝি? সৃষ্টি মানে লিটারালি সৃষ্টি বলে তো কিছু হয়নি।
যথার্থ অর্থে কিছু বঞ্চিত মানুষের হয়ে কিছু বলছে, এটা একটা বিষয়। যে অবহেলিত, বঞ্চিত, শোষিত এই মানুষটার হয়ে কি সত্যি সে বলছে, বলতে পারে? প্রথমত যদি সে বলে তাহলে নেতারাও বলছে, নেতারাও বলছে, আচ্ছা, পলিটিক্যাল নেতা যারা লিডার, না তার থেকে একটু, তারাও কিন্তু শোষিত, নিপীড়িত, বঞ্চিত মানুষগুলো হয়ে আচ্ছা। বলছে, টোটোওয়ালার হয়ে বলছে, আচ্ছা, একজন রিক্সাওয়ালার হয়ে বলছে। না অনেক বিশ্বাসযোগ্য ভাবে একজন আদিবাসী মানুষটার শিল্পী হয়ে কিন্তু বলছে। অনেক বিশ্বাসযোগ্য ভাবে বলছে। সব শিল্পেরই আমার মনে হয় একটা অভ্যেস বলে একটা জায়গা আছে, সব শিল্পের অভ্যেস। মানে তুমি 2 বছর যদি শুধু কবিতা নিয়ে পড়ো, আচ্ছা, চর্চা চর্চা, কবিতা 2 বছর পড়লে বা 1 বছর পড়লে, আচ্ছা, তো পড়তে পড়তে 2 বছরের মধ্যে 3 মাস ছাঁকে যদি লিখতে শুরু করো, আচ্ছা, তোমার 300টা কবিতার মধ্যে 30টা দারুণ কবিতা হয়ে যায়। আচ্ছা, এটার অভ্যেস। আচ্ছা, ছোট গল্প তাই, উপন্যাসও তাই, তুমি প্রচুর পড়লে, আচ্ছা, পড়তে পড়তে তুমি লেখাতে যাও, তোমার লেখা বেরিয়ে যাবে। তাই কি? যদি আচ্ছা, নাই হবে তাহলে রবীন্দ্রনাথই থেমে যেত। আচ্ছা, রবীন্দ্রনাথের পরে লেখা বেরোতো না, আচ্ছা। নন্দলালের পর ছবি না সে যখন কবিতায় যায় তখন বোধহয় সে তার অথেন্টিসিটি। প্রথমত আমি বলি যে তুমি শিল্পটাকে কোন জায়গায় রাখতে হবে। মানে একটা মানুষ আর শিল্পী এই দুটোকে আমি এক করবো না কখনো। আচ্ছা, মানে শিল্পী, মানুষ। আচ্ছা, মানে একটা মানুষের যন্ত্রণা, একটা মানুষের কষ্ট, একটা মানুষের শোষণ, লাঞ্ছন, অপমান, হ্যাঁ, সেটা মানুষটা ভোগ করে। আর আচ্ছা, শিল্পী হ্যাঁ, যখন ওই যন্ত্রণাগুলো তার নিজের ক্ষেত্রেও করতে পারে, হ্যাঁ। যদি এই যন্ত্রণা, এই কষ্টের, লাঞ্ছনা, অপমানের মুখোমুখি হয়, হ্যাঁ, 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 এমনটা যাপন করেছে সে যাপন হয়তো। করেছে। কিন্তু যখন সে শিল্পের কাছে গেল, নির্মাণের কাছে গেল, তখন সেটা তার কাছে লাক্সারি হলো। আচ্ছা, মানে আমি বলছি শিল্প নির্মাণ আচ্ছা, অবভিয়াসলি একটা লাক্সারির জায়গা থেকেই হয়। একদম তাই। আমি কখনোই যে মানুষটা লাথি খেয়েছিল, অপমানিত হয়েছে, বঞ্চিত হয়েছে, শোষিত হয়েছে, আচ্ছা, যখন লেখার টেবিলে যায় আচ্ছা, তখন কিন্তু সেই মানুষটাকে ফেলে আচ্ছা, ওই লাক্সারি করতেইও যায়, আচ্ছা, এবং সেটার একটা দুঃখ বিলাস, আচ্ছা, কষ্ট বিলাস, আচ্ছা, যন্ত্রণা বিলাস, আচ্ছা, এই বিলাসটা করেই সে খাতাতে বসে। এই শিল্পকে খাটো করছি না, আমি বলছি শিল্প কিন্তু শেষ পর্যন্ত শিল্পের ইতিহাসে আমরা দেখিনি, বা এখনও কি দেখা গেছে যে একজন শিল্পী সে কখনো কখনো তার শিল্প আর সে এক হয়ে গেছে? কতটুকু পেয়েছি আমরা, কতটুকু দেখেছি ইতিহাসে, কজনকেই বা পেয়েছি আচ্ছা। একজন শিল্পী আর শিল্প এক হয়ে গেছে? মানে তিনি যা বলছেন, আচ্ছা, তিনি যা চাইছেন, তার আচ্ছা। ব্যক্তি জীবনে কি তা হুবহু মিলে সে মানুষটাও একবারে মানুষটাও কি ওই রকম? আদতে তো তা হয়ে ওঠে। যদি হয়ে ওঠা, আজকে এত সমস্যার মুখোমুখি থাকতাম কি? আচ্ছা। আজকে যেদিকেই তাকাবো সেদিকেই যন্ত্রণা, রাশি রাশি অসম্মান, লাঞ্ছনা, অপমান, বৈষম্য, আচ্ছা, হতাশা, ক্লান্তি, এগুলোর বিরুদ্ধে লড়াই করবে, এগুলোর বিরুদ্ধে সোচ্চার হবে। এগুলো না থাকার জন্যই কিন্তু শিল্পী তার শিল্পের কাছে গেছিল। ছবি আঁকাতে হতে পারে, অভিনয় হতে পারে, গানে হতে পারে, গেছিল। মানে তুমি বলতে চাইছো অনিমেষ কালবেলাটা লিখতে পারেনি? কখনোই না, কখনোই না। আর যখন কালবেলাটা লিখেছেন সমরেশ মজুমদার, আমার মনে হয় উনি অনিমেষ অন্তত নয়, তাই বোধহয় কালবেলাটা লিখতে পেরেছেন। আচ্ছা, এবং যদি উনি অনিমেষ হতেন, যথার্থ অর্থে উনি নিজে অনিমেষ হতেন, তাহলে লেখার সময় পেতেন না। আচ্ছা, উনি কখন লিখতেন? এবং যদি লিখতেনও বা, তাহলে এত সুন্দর হয়ে উঠতো কিনা সন্দেহ আছে। আচ্ছা, এবং পরবর্তী ক্ষেত্রে উনি ওনার শিল্প মাধ্যমটাই চয়েস করে নিতেন, এমনটা ওনার চয়েসে অন্য কিছু আসতে পারত, আচ্ছা, আরও কিছু আসতে পারত। হ্যাঁ, আমাদের একটা উৎকৃষ্ট শিল্প দিয়েছে, আচ্ছা, এবং আমরা শিল্পের কাছে গিয়ে কী পেলাম? অনিমেষকে পেলাম। আচ্ছা, অনিমেষের যন্ত্রণা, অনিমেষের সমাজ, অনিমেষের দ্বন্দ্ব পেলাম। হ্যাঁ। আমার এক জীবনে আমি আমার অনিমেষকে তো নাও পেতে পারতাম, একদম। মানে ওই শিল্প আমাকে আমাকে অনিমেষকে সাথে পৌঁছে যোগ করে দিল। অনিমেষ পর্যন্ত পৌঁছে দিল। মানে এই যে এত এত শিল্প আমাকে আরো নতুন নতুন জীবনের সাথে কথা বলিয়ে দিচ্ছে, আমাকে দেখিয়ে দিচ্ছে, তাদের সাথে ইন্টারাকশন ঘটিয়ে দিচ্ছে। আচ্ছা। ফলে শিল্পের প্রয়োজন তো নিশ্চিত আছে, আছে মানে আচ্ছা, আচ্ছা, নিশ্চিত আছে, কিন্তু আমি বলছি সেটা কাদের, কতটুকু, এবং এই প্রয়োজনটা আমাকে যদি তুমি আমার জীবনে অনিমেষের প্রয়োজন বা ওই কালবেলার প্রয়োজন আচ্ছা, যদি 20% হয়, আচ্ছা, আমি 20% প্রয়োজন মেটানোর পর তুমি আমার কাছ থেকে রিটার্নটা নিয়ে নিচ্ছ 70%। আচ্ছা, মানে তুমি একজন শিল্পী হিসেবে আমাকে যদি 20% পাইয়ে দাও, আচ্ছা, তুমি আমার কাছে নিচ্ছ কত? 70%। আচ্ছা, কার কাছে নিচ্ছ? অনিমেষ কি চেয়েছিল আমার কাছ থেকে 70% নেওয়ার?
আচ্ছা। অনিমেষ অ্যাপ্রুভ করে। আচ্ছা আমার কাছ থেকে অনিমেষ আচ্ছা। অনিমেষ যে তৈরি হয়েছে আচ্ছা। সে কি আমার কাছ থেকে 70 মাসে রিটার্ন চেয়েছে? আচ্ছা 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 আচ্ছা। অনিমেষের গল্পটা তুমি আমাকে শুনিয়ে হ্যাঁ হ্যাঁ, আমার কাছে আমাকে তুমি অনিমেষ ধরাচ্ছ। ধরাচ্ছ এবং আমি ধরলাম কত, এবং আমি নিজেকে অনিমেষ করলাম, অনিমেষের সাথে সংঘাতে গেলাম, আমি নিজেকে বদলালাম, বা আমার যা যা আমার মধ্যে যা কিছু ঘটলো হ্যাঁ এবং যা কিছু শেষ পর্যন্ত আমি পেলাম, অ্যাচিভ করলাম, হ্যাঁ, মানে তুমি অনিমেষ হয়ে উঠলে। আমি যতটা অ্যাচিভ করলাম, হ্যাঁ, হ্যাঁ। আমি যতটা বাড়লাম, হ্যাঁ আমি যতটা রাস্তা হাঁটলাম, হ্যাঁ। সেটি 20% হয়, আচ্ছা। আমাকে রিটার্ন দিতে হলো কিন্তু 70%। ও এইখানেই যে কোনো শিল্পী আচ্ছা তার সামনে উপভোক্তা হিসেবে যদি আমি থাকি, আমার কাছে চিট করছে, আমাকে আচ্ছা, ঠকাচ্ছে। মানে অনিমেষ এক্ষেত্রে অনিমেষ চিট হচ্ছে কোথাও। অনিমেষও চিট হচ্ছে আচ্ছা। এবং অনিমেষকে অনিমেষের সাথে দেখা করিয়ে দেবে বলে আমাকে, আচ্ছা। অনিমেষের কাছে পৌঁছে দেবে বলে আমার কাছে পুরোহিতের রোলটা নিয়েছে, আচ্ছা যে ব্রাহ্মণের রোলটা নিয়েছে, যে আচ্ছা। মিডিয়েটার, আচ্ছা সে অনিমেষকেও চিট করেছে, আমাকেও চিট করেছে। আচ্ছা সে আমাকে স্বর্গে পৌঁছে দেবে, আমার কাছে চাল কলা নিয়েছে, দক্ষিণা নিয়েছে, দক্ষিণে আমার নিয়েছে, কাছে টাকা আচ্ছা, পয়সা নিয়েছে, শাড়ি গয়না নিয়েছে, শাড়ি টাড়ি নিয়েছে। আচ্ছা আচ্ছা আদতে ঈশ্বর কোথায় আমি তো জানি না, দিতে চেয়েছে। আচ্ছা। ফলে ঈশ্বরও নেই, আমিও ওই স্বাদ নিয়ে ঘর চলে গেছি, আচ্ছা আমার কাছে ঈশ্বর নেই এবং আমি ফেলেও দিয়েছি কখন ঈশ্বর, আচ্ছা, কিন্তু আমার পকেট থেকে সে কিন্তু চাল কলা নিয়ে চলে গেছে। আচ্ছা। ফলে আজকে সিনেমা, নাটক, সঙ্গীত, সব জায়গায় আমরা, আমাদের সমাজ আচ্ছা। ওই তাবৎ শিল্পের কাছে চিট হচ্ছে। আচ্ছা। কারণ শিল্পী, যিনি শিল্পকর্মের সাথে থাকছেন, শিল্পটা বানাচ্ছেন, শেষ পর্যন্ত তিনি কিন্তু একজন, মানে কি বলবো, একজন ব্যবসায়ী হয়ে থেকে যাচ্ছে। মানে আচ্ছা। আমার কাছে আমাকে শোষণও করছে না প্রকার। আচ্ছা আমি শোষিত হচ্ছি ওই শিল্পীর কাছে, ও ওই শিল্পীও আমাকে শোষণ করছে। চালগোলা নিয়ে পালিয়ে চাল গলা নিয়ে পালিয়ে গেছে। এবং এটা করতে 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 একটা সময় গিয়ে তিনি যখন কোনো একটা স্মৃতে গিয়ে চিটে যাচ্ছেন, আচ্ছা স্মৃতে গিয়ে, সেটা যে কোনো স্মৃতে গিয়ে আচ্ছা যখন তিনি তখন স্ট্যাচু হয়ে যাচ্ছেন, আচ্ছা দেয়া হয়ে যাচ্ছেন, আচ্ছা তখন তিনি অনেক দূরে চলে গেছেন, মানে একটা ইতিহাসে চলে গেছেন। আচ্ছা। আর ইতিহাসের নিচে পড়ে গেছিলাম, মানে আমি যে এতটা দিলাম, কন্ট্রিবিউট করলাম আমার স্ট্যাচু নির্মাণের জন্য, সেখানে ইতিহাসে আমার কোনো রোলই নেই। আচ্ছা নিচের কোনো লাইনে কোথাও একটা ছোট করে একটা লাইনও আমার জন্য লেখা নেই যে ইতিহাসে আমার কোনো কন্ট্রিবিউশন আছে, আমার কোনো রোল আছে। তার পদ্মশ্রী বলো, তার নোবেল বলো, তার পুলিৎজার বলো, তার অস্কার বলো, আচ্ছা তার যে ইতিহাস, সেখানে একটা ফুটনোট হিসেবেও আমার কোনো রোল নেই। আচ্ছা, ক্ষমতাকে নস্যাৎ করতে গিয়ে সে নিজেই ক্ষমতা হয়েছে। মানে এটা চিরকাল হয়েছে, এটাই আচ্ছা। নিয়ম। আচ্ছা এইখান থেকে মানে বেরোনো- তাহলে আমাদের লাভ এটুকুই যে ক্ষমতা একটা শৌখিন জামা বললো, একটা গেট আপ করলো, বরং ক্ষতি হোক। হ্যাঁ? এই শৌখিনতা আমরা অসুবিধাই মানে একেবারে বিভৎস একটা ক্ষমতাকে যদি আমরা বিভৎসভাবে দেখি, আচ্ছা একটা ক্ষমতাকে যদি খোঁজ করতে দেখি, সাপের মতো দেখি, আচ্ছা আমরা চিনতে পারি, আমরা প্রিকশন নিতে পারি। আচ্ছা আমরা যদি ক্ষমতাকে চিনতে পারি, আচ্ছা যে ওই তো রাক্ষস কক্রোশ, আচ্ছা ওই তো সাপ, আমরা একটা ঠিকঠাক টাইমে একটা প্রিকশন নিতে পারি। আচ্ছা কিন্তু যখনই একটা ক্ষমতা একটা সুন্দর গেট আপ নিয়ে আমার কাছে হাজির হয়, আমার আচ্ছা। কাছে তো আমাকে তো শোষণ করেই, আচ্ছা আমাকে লাঞ্ছিত করেই, আচ্ছা, উল্টে আমার হাঁড়ি কুড়ি, আমার রান্নাঘর, আমার সব নিয়ে নেয়। উল্টে আচ্ছা। আমার কাছ থেকে আর কি না বাড়তি, সম্মানটুকু আচ্ছা, সেই শোষণটা অনেক সূক্ষ্ম হয়। অনেক সূক্ষ্ম, আমি তাকে সম্মানটাও দিয়ে ফেলি। আচ্ছা। আমার সব কিছু নিয়ে আমাকে নিঃস্ব করে দেয়। শেষ পর্যন্ত আমার জন্য কি, আমি তাকে এনিমি ভাবতেই পারি না। এনিমি ভাবতেই পারিনি। ফলে এতটা অসহায় আমাকে বানিয়ে ফেলে। ফলে আচ্ছা। আজকে এই যে একটা সিস্টেম, আচ্ছা এই যে ধারা, এখানে এটাকে ধাক্কা দেওয়া, এটাকে নাড়া দেওয়া, বা এটার অত উঁচুতে এত ব্যাপারটা, আমি এত নিচুতে, এবং এখানে কিছু বলা, আমার শব্দটা, আমার ভয়েসটা, আচ্ছা আমার ভাইব্রেশন তখন পর্যন্ত যাবেই না। এবং আচ্ছা। যদি কোথাও গিয়ে একটু ছোটোখাটো ভাইব তৈরি করে, আচ্ছা আচ্ছা তাহলে বুঝতে হবে যে আমার জন্য একটা ট্রিগার তৈরি হচ্ছে। আচ্ছা তো ঘটনা এরকম একটা জায়গায় আমরা আছি। আচ্ছা ফলে আমি আবারও বলবো, না আমি বলছি তাহলে ক্ষমতাকে নস্যাৎ যদি না করতে পারি এই সময়ে দাঁড়িয়ে, মানে এই কন্ডিশনে, তাহলে কি ক্ষমতাটা একটা আপাত বেটার কোনো জায়গায় গচ্ছিত থাকুক, এইটা কি একটু প্রগতি নয়? যে অন্তত পক্ষে ক্ষমতাটা একটা ঠিক লোকের হাতে থাকুক, না সেই লোকটা একটা যোগ্য লোকের হাতে থাকুক। সেই লোকটা যে ঠিক, সেই লোকটা যে যোগ্য, আচ্ছা, তাকে কোন প্যারামিটার দিয়ে মাপা হচ্ছে? আমি বলছি সেটা তো আপেক্ষিক।
আপেক্ষিক। মানে এখন এখন আপেক্ষিকতার নিরিখে আমরা মূল্যায়নটা করবো আর কি। যে লোকটা শিল্পী, আচ্ছা, তার আর কোনো যোগ্যতা লাগে কি? ও তার তো শিল্পকর্মটাই যোগ্যতা। আচ্ছা, ও তার আচ্ছা বিস্তলা বাড়ি লাগে না, আচ্ছা, তার আচ্ছা। হোটেল লাগার কথা নয়, আচ্ছা, তার কোনো স্ত্রী লাগে না। তার কোনো স্ত্রী লাগে না, তার পোশাক আশাক, জীবনযাপন, বিদেশ ভ্রমণ এগুলোর দরকার নেই, দামি গাড়ি লাগে না, দামি গাড়ির দরকার নেই, ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকার দরকার নেই, তার দাম লাগে না, কার দাম দরকার নেই। তার এই যে এত এত যা কিছু, তার শিল্পের ধার আছে তার। তার মানে সে যে শিল্পী হিসেবে কত দুর্বল, আচ্ছা সে যে আদত শিল্পীই নয়, আচ্ছা, এটাই প্রমাণ করে। ও মানে আমি বলছি, যখন শিল্পী ক্ষমতার কাছে যায়, ওই লোকটার কাছ থেকে ধরো বড় মাপের শিল্পী, আজকে শাহরুখ খান বা সালমান খান, আচ্ছা। অমিতাভ বচ্চন, আচ্ছা, মানে একটা বড় বিল্ডিং থেকে যদি আমি একটা বিশাল বড় বিল্ডিং থেকে যদি শ্রম লেবারটাকে নিয়ে নিই, বিল্ডিংটা বালি এবং আচ্ছা, সুরকির দাম। যুগে যুগে শিল্পকে কি ক্ষমতা প্রমোট করেনি? না, মানে আমি শেষ এই করি। যে আমি বলছি একটা বড় বিল্ডিং থেকে যদি শ্রমটাকে আমি ডিলিট করে দিই, হ্যাঁ হ্যাঁ, বড় একটা বিশতলা বিল্ডিং, আচ্ছা, তাতে যে শ্রম লাগানো আছে, লেবারটা লাগানো আছে, হ্যাঁ, হ্যাঁ। সেটাকে নিয়ে ফেললাম, হ্যাঁ হ্যাঁ, নিয়ে ফেললে ওটা তো ধরিস ধসে যাবে, ধসে যাবে। তো এক্সাক্ট এইভাবেই যদি আমি দেখি যে আজকে শাহরুখ খান, অমিতাভ বচ্চন, সালমান খান, হ্যাঁ, ওখান থেকে দামি গাড়ি, আচ্ছা বড় বাড়ি, আচ্ছা, হিউজ টাকা, এগুলো সব কেড়ে নিবে। সবটা নিয়ে ফেললাম। আচ্ছা, তারপর ওই অত বড় মাপের শিল্পীটা দাঁড়াবে কোথায়? ফুটপাতে, আর কিসে রাখবো? রাস্তায়, ওই ট্রেনে গান করবে। ট্রেনে গান করবে। তাহলে ট্রেনে গান করবে যে মানুষটা, তাকে আমরা পদ্মশ্রী কি দিই? তাকে, তার কোনো স্ত্রী আছে? না 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 তাকে গ্রাহ্য করি স্ত্রী বলে? না 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 না। গ্রাহ্য করি না। তাহলে আমাদের, আমি বলছি একজন শিল্পী, সে সে কোন ধারার শিল্পী? যে প্রগতি বলো না, আচ্ছা। কোন অর্থে সে প্রগতিশীল? আচ্ছা মানে কর্পোরেট যাকে লঞ্চ করে, আচ্ছা কর্পোরেট যাকে প্রমোট করে, আচ্ছা সেই শিল্প, সেই শিল্পী কার কথা বলবে? আচ্ছা সে তোমার কথা যদি বলেও বা, সে কেন বলবে? আচ্ছা একটা কর্পোরেট সে যদি তোমার কাছে কোনো শিল্পীকে পাঠায়, সে তো সেই শিল্পী হয়তো তোমার কথাই বলবে, তোমার হয়ে গান লিখবে, তোমার ছবিটা আঁকবে, তোমার জন্য কবিতা লিখবে। ও আদপে সে তোমাকে ভুলিয়ে সেখান থেকে যেটুকু পাবে ওইখানে পৌঁছে দেবে। ও তা এটা তার কাজ, এটা তার ও, ডিউটি। আচ্ছা, সে আচ্ছা। ম্যানেজার, সে ও। ম্যানেজারই করছে ওই মানে মানে ওই অথরিটির, ওই আচ্ছা 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 আচ্ছা, সে ম্যানেজার। ম্যানেজার। এই ম্যানেজারই করার জন্য তাকে রাখা হয়েছে, তার পোস্ট আলাদা। আচ্ছা আচ্ছা, কেউ হয়তো খাতা সারে, হ্যাঁ হ্যাঁ কেউ ছবি বানায়, হ্যাঁ, কেউ গান লেখে, হ্যাঁ, কেউ হ্যাঁ। পেন্টিং করে, হ্যাঁ, কেউ ফিল্ম তৈরি করে। আচ্ছা। যে এক একজন এক একটা পোস্টে আছে। আচ্ছা 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 তো আচ্ছা। আজকে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, মিমি, প্রসেনজিৎ, দেব, এরা একটা ওরা ম্যানেজার, ম্যানেজার, ওই সেই বড় ক্ষমতার ম্যানেজার, বড় ক্ষমতার ম্যানেজার। তাদের প্রতিনিধি। একদম তারা চাইলে, এই যে ধরো তারা চাইলে, আজকে ধরো আমার খুব ইচ্ছে আচ্ছা তোমার কোনো একটা বড় ধরো রামকিঙ্কর বেজ, আচ্ছা রামকিঙ্কর বেজকে নিয়ে ছবি করবে। আচ্ছা, তো রামকিঙ্কর বেজের জীবনের যে বাঁকমোড়, হুম, যে রুটি রুচি, হুম। তার সঙ্গে রক্ত ঘাম, পুরানো বন্দ্যোপাধ্যায় করে দিবে। তার সাথে শিল্প, হুম, তার যে যুদ্ধ লড়াই, এটা করতে হলে এটাকে তো শিল্পে আনতে হবে। আমি লিখে ফেলতে পারি, হুম, চরিত্র হিসেবে। সিনেমা করব, তখন ওটা তো আমার 10 টাকা দিয়ে 20 টাকা দিয়ে হবে না, 10 কোটি টাকা চাই, হুম হুম 20 কোটি টাকা চাই। হুম। তো রামকিঙ্কর বেজকে প্রমোট করবে কে? না 20 কোটি টাকার মালিক। হুম হুম, তো রামকিঙ্কর বেজ ক কোটি টাকার মালিক? কিভাবে জীবনযাপন করেছে? আচ্ছা, খাওয়া জুটতো না, চাল দিয়ে জল পড়তো, হুম হুম, খালি গায়ে থাকতো, জামা পেতো না শীতে। হুম। তো সেই লোকটা তো আমার লোক, লুঙ্গি খালি গায়ে। হ্যাঁ, তুমি খালি গেছে, আমাদের লোক, ফুটপাতের লোক। হ্যাঁ, তা আমাদের শ্রেণীর লোক, আমাদের ক্লাসের লোকের জন্য ওই 20 কোটি 20 কোটি টাকা ঢালবে সেই লোকটা কি জন্য? ও ওই আমার জন্য কথা বলবে ওই 20 কোটি টাকার লোকটা? ও, কেন বলবে? যে লোকটা 20 কোটি টাকা রামকিঙ্কর বেজের পেছনে ঢালবে, আচ্ছা। সে তো রামকিঙ্কর বেজকে লাগাবে আমার কাছে এসে, রামকিঙ্কর বেজকে আমি গ্রহণ করবো, কারণ সে তো আমাদের লোক। আচ্ছা আমি আচ্ছা বলছি, আচ্ছা, না, আমাদেরই লোক, এসো ভাই আমার ও। দুয়ারে বসো, মুড়ি খাও, আমি তোমাদেরই লোক। আমি তোমাদেরই লোক। রামকিঙ্কর বেজের সাথে আমার তো দেখা সাক্ষাৎ হয়েই যাবে, কথাবার্তা হয়েই যাবে, একই আচ্ছা। ক্লাসে বিলং করি। আচ্ছা আচ্ছা, তো বলে টলে সে নিয়ে ওদের কাছে চলে যায়। আজকে ও। 200 বছর ব্রিটিশটা আমাদেরকে লাথি মেরেছে এইভাবে। ও তা মানে পলিটিক্যাল আমাদের লোক- জায়গাটাও এই ফর্মেই আছে তো। শিল্প তো পার্ট অফ পলিটিক্স। আচ্ছা শিল্প হচ্ছে গোটা হোল পলিটিক্যাল সিস্টেমের একটা ইনস্ট্রুমেন্ট। আচ্ছা সমস্ত শিল্পকর্ম এই গোটা রাজনীতির আচ্ছা আচ্ছা, একটা স্ক্রু, একটা নাট, একটা
এই আদিবাসী ভোটের সময় আদিবাসী পাড়ায় গিয়ে একটু মুড়ি খেয়ে নেওয়া। এগুলোকে চেনা যায়। আমি আবারও বলছি, একটা পলিটিক্যাল লিডার সে আদিবাসী পাড়ায় গিয়ে খেয়ে নিচ্ছে, একটা পলিটিক্যাল লিডার তোমার বস্তিতে চলে যাচ্ছে, তুমি জানো এরা মিথ্যে কথা বলে, এদেরকে কেউ সিরিয়াসলি নেয় না। হ্যাঁ হ্যাঁ একটা পলিটিক্যাল লিডারকে কেউ সিরিয়াসলি নেয় বলে আমার মনে হয়। হ্যাঁ। সবাই যেন ওরা ঠকাচ্ছে, ওরা চিট করছে, এই ভোটের সময় ভোট চাইতে এসছে, তারপর দেখা পাবে না, সবাই জানে। হ্যাঁ তো তবু লোক ভোটটা দেয়, হ্যাঁ। আচ্ছা কারণ লোক আমরা তো ভালো নেই, আমাদের লোভ আছে। আচ্ছা এই ব্যবস্থায় আছি মানে আমার তো লোভ থাকে, আচ্ছা আমার আকাঙ্ক্ষা থাকে, আচ্ছা লোভ আকাঙ্ক্ষা আছে, তাই আমরা এই সাইকেলিতে হাঁটছি, আচ্ছা। একটা সাইকেলিং ওয়েতে আমরা হাঁটছি। আচ্ছা আমরা জানি এ আমাকে আমার লোভটা চরিতার্থ করবে, আচ্ছা এ যখন লোভটা চরিতার্থ না করে আমরা বিকে ডাকি, আচ্ছা আবার বি যখন লোভ চরিতার্থ না করে শিখে ডাকি। একটা সাইকেলিং ওয়েতে আমরা আছি, কারণ আমার লোভ আছে। ফলে রাজনীতি নেতারা এইটাকে কেন্দ্র করে আসে, সে জানে আমার লোভ আছে, আর আমিও জানি ও 20 টাকা নিলে আমাকে 10 টাকাটা দেবে, ভাগাভাগ হয়ে গেল। আচ্ছা। এটা খুব সিরিয়াস ব্যাপার না। ব্যাপারটা এইখানে শিল্পী আচ্ছা যারা ফিল্ম মেকার, যারা নাট্যকার, যারা অভিনেতা, যারা আমরা পুজো করি, সম্মান করি, হ্যাঁ হ্যাঁ তারা যদি আমাদের চিট করে তাহলে আমরা কোথায় যাব? আচ্ছা এবং তারা তো যথার্থই চিট করছে। আচ্ছা আজকে আমি নাসিরুদ্দিন স্যার একটা অন্যের মতো খাই যে পার করেছে। গৌতম ঘোষ যে পার বলে সিনেমাটা বানিয়েছে, কাদের নিয়ে বানিয়েছে? আচ্ছা যারা শূকর চাষ করে, সেটা তাদের জীবনযাপন, তাদের অর্থনীতি, তাদের বেঁচে থাকা, এটাকে বেস করে পার বানিয়ে ফেলেছে। তো নাসিরুদ্দিন শাহ ওই ক্লাসের লোকজনের সাথে কোথায়, কতটুকু, কিভাবে আছে, কখনো কি থেকেছিল বা কখনো থাকা সম্ভব? কোথায় তারা, কোথায় নাসিরুদ্দিন শাহ? আচ্ছা এইটাকে কি দিয়ে বিশ্লেষণ করবো, এটাকে কিভাবে জাস্টিফাই করবো? আচ্ছা আমি বলছি এই যে শিল্প এবং শিল্পীর রসদ, আমরা তো শিল্পের রসদ, আচ্ছা। ওই ফুটপাতের বস্তির লোকগুলো হচ্ছে শিল্পের রসদ। আচ্ছা মানে ওই রসদ আর শিল্পী, এই আচ্ছা। মাঝখানের এই ব্যবধানটা, এই যে চিটটা, এটা কিভাবে জাস্টিফাই করবো? আচ্ছা করাই যাবে না, এটা করা ক্রাইম, আচ্ছা, এবার তোমাকে একটা তাহলে প্রশ্ন, অন্যায়, তাহলে এবার করা যাবে না। এবার তাহলে একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেলাম। তুমি বলছো একদিকে যে শিল্প যখন দাঁড়ায় সেটা একবারেই তখন শিল্পী অন্তত সেই জায়গায় থাকেনি, মানে শিল্পীকে একটু আরামে থাকতে হয়, স্বচ্ছন্দে থাকতে হয়, তবেই সে ওটা আঁকতে পারে, এরকম কথা বলছো। আবার বলছো যে সে যদি ওই জায়গায় থাকে তাহলে তার শিল্পটা আমাকে চিট করে। একদম তাই। আমি বলছি তুমি আরাম নাও, তুমি টাকা নাও, কারণ আমার মুড়িটা খাও, অনিমেষকে আঁকতে পারবে নি। আমার টাকাটা নাও, আচ্ছা আমার মুড়িটা খাও, আচ্ছা আমার জামাটা পরো, আমার ঘরে থাকো, আচ্ছা সবটা তোমাকে দিচ্ছি। আচ্ছা তাহলে তুমি আমাকে কি দিচ্ছ? শুধু ওইটুকু? আচ্ছা ওটা কি যথেষ্ট? আচ্ছা সমরেশ মজুমদার আচ্ছা শুধু কালবেলাটাই যথেষ্ট? প্রসেনজিৎ চ্যাটার্জি আচ্ছা ওই মনের মানুষের লালনটাই আমার জন্য যথেষ্ট? আচ্ছা ওই কুশল হাজরাটাই এনাফ? আচ্ছা ওই শেষ পাতার ওই দিনদাগের বেটা তিনটা, ওই যে লেখক, হ্যাঁ ওই ক্যারেক্টারটাকে নিয়ে নন্দন থেকে ফিরে আসছি ইমপ্রেস হয়ে। আমি ফিরে ঘর পর্যন্ত এসেছি, আমি ক্লান্ত, আমি বিধ্বস্ত, কিন্তু আমি জানি ওই লোকটা প্রসেনজিৎ চ্যাটার্জি, ওই লেখকটা। আমি চিট হলাম, আমি জানি ওই লোকটা উৎসব বলে একটা ঘরে থাকে, ওই লোকটা 3টে বাউন্সার থাকে, ওই লোকটার অফিসে 6 জন ওয়ার্কার থাকে, ওই লোকটা টাকার ওপর 100 কোটি টাকা, কয়েকশো কোটি টাকার ওপর শুয়ে থাকে। ওই লোকটা আমার কথা বলতে পারে, এটা বিশ্বাসযোগ্য? এটাকে বিশ্বাস করা যায়? কিন্তু আমি শিল্পটাকে বিশ্বাস করেছি, ওই লোকটাকে করিনি। আচ্ছা এই দুটোকে নিয়ে আমি থাকবো, আমি ওর শিল্পটাকে নেব, ওই লোকটাকে নেব না। আচ্ছা এটা এরকম যুগপৎ কোথাও সহাবস্থান হয়েছে যে শিল্প এবং শিল্পী দুটোকেই তুমি আদর করতে পারবে? হয়নি, হওয়া দরকার, হওয়া উচিত, এবং তার জন্যই আমাদের নতুন। আচ্ছা এটা কি পসিবল? নিশ্চিত পসিবল, নিশ্চিত পসিবল। তার দৃষ্টান্ত আছে? হ্যাঁ আছেই তো, হিউজ দৃষ্টান্ত আছে, হিউজ দৃষ্টান্ত আছে। মানে চিত্রশিল্পের দৃষ্টান্ত আছে, রামকিঙ্কর একটা তার মধ্যে গানে আছে, আচ্ছা কবিতায় আছে, কাব্যে আছে। আচ্ছা এই মানিক বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকাও, সমরেশ বসুর দিকে তাকাও, কালকুটের দিকে, আমাদের বাংলা সাহিত্যেই আছে। চার্লি চ্যাপলিনের দিকে তাকাও, চার্লি চ্যাপলিন তার জীবনটাকে কি ওইভাবে ভোগ করতে পেরেছে? তার অত হিউজ টাকা, হিউজ বিলাসিতা, পৃথিবী জুড়ে তার পপুলারিটি, সে ওই জীবনটাকে নিয়েছে। আচ্ছা
তাহলে আমি বলতে চাইছি, তুমি যদি মানুষ হও তারপর তুমি শিল্পী। আচ্ছা, আগে তুমি মানুষ, হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি শিল্পের কাছে যাচ্ছ, শিল্পী হয়ে যাচ্ছ, ওখান থেকে ফিরে আবার মানুষের কাছে চলেছো। আবার যখন তুমি যাবে ওখানে যাও, তুমি যখন বাচ্চার কাছে যাও তুমি বাবা হয়ে যাও, আচ্ছা, আবার স্ত্রীর কাছে যাও যখন স্বামী হয়ে যাও, হ্যাঁ আবার যখন আমার কাছে এসে বন্ধু হয়ে আসো, এই রোলগুলো তো প্লে করো। হ্যাঁ প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট সেট, ডিফারেন্ট ডিফারেন্ট এন্টিটি, হ্যাঁ, ফলে তুমি ভাগ হয়ে যাও না। তুমি যখন শিল্পের কাছে যাবে তখন তুমি শিল্পী হয়ে যাও, আমার কাছে প্রিভিলেজটা নাও। আচ্ছা, তোমার এক ঠোঙার জায়গায় দু ঠোঙা মুড়ি লাগবে, তোমার একটা লোটে কম্বল লাগবে, একটা টেবিল লাগবে, একটা চেয়ার লাগবে, একটা নির্জনতা লাগবে, আমি তোমাকে দিলাম। আচ্ছা, তোমাকে একটা নির্জনতা দিলাম, ও একটা হেলিকপ্টার লাগতে পারে, প্লেন লাগতে পারে, আমি দিলাম। তোমার একটা ভালো হোটেল দিলাম, তুমি সেখান থেকে উৎকৃষ্ট শিল্পটা নির্মাণ করে আমার কাছে চলে এসো, আমি কিন্তু নিচে আছি। তারপরে তুমি আমার কাছে জীবনযাপন করবে, থাকবে। এটা না করে তোমার প্র্যাকটিসটা কীভাবে হবে? আচ্ছা, তাহলে মানুষটাকে তুমি মেরে দিচ্ছ, তোমার নিজের ভেতরের মানুষটাকে তুমি খুন করছো, হত্যা করছো। ফলে এত এত অ্যাওয়ার্ড, এত এত সম্মান, আসলে হত্যা, ও ওই শিল্পীর হত্যা, ওই মানুষটার হত্যা। মানে একটা মানুষকে খুন করে তাকে একটা কর্পোরেট বানিয়ে দেয়, তাকে একটা দেওয়াল বানিয়ে দেয়, তাকে একটা সম্মান বানিয়ে দেয়। আচ্ছা, ফলে সে তখন কি করলো, তার পুরোনো দিনের যে পেনগুলো, আচ্ছা, তার জমানো যে পেনগুলো, সেলগুলো সেল করছে, তার তো আর্কাইভে জমা আছে ওগুলো। আচ্ছা, সে একটা সময় তো ধাক্কা খেয়েছে, মার খেয়েছে, অসম্মানিত হয়েছে, লাঞ্ছনা পেয়েছে, ও কষ্ট পেয়েছে, সেগুলো এগুলো আছে, কিন্তু করে আছে, আর গাইবে রেখেছে সেইগুলো ভাঙিয়ে ভাঙিয়ে সে এখন সেই যে ভাঙিয়ে ভাঙিয়ে আমাকে বিক্রি করছে করে। এইবার একদিন আমি তো অনেক কষ্ট করেছি, না খেয়ে থেকেছি, আমি তো একবেলা রুটি খেয়েছি, একবেলা ফুটপাতে ঘুমিয়েছি, বলে এখন আমাকে লাক্সারি করতে হবে। এটা মানে কি? ওই যে একদিন ফুটপাতে থাকাটাকে বিক্রি করছে এখন। এটা মাথায় ঢুকছে নি। তুমি একদিন ফুটপাতে থেকেছো, সেই জন্য তুমি আমাকে ফুটপাতে রাখবে এখন? আচ্ছা, মানে আমি ফুটপাতে থাকি এবং তুমি আমাকেও বলছো ওই ফুটপাতে থাকতে থাকতে এই লড়াই করতে করতে এসো আমার কাছে স্টার হও, মানে আমাকে তুমি শেখাচ্ছ। ও এই রাস্তাটা মানে ফুটপাতে থেকে তোমাকে স্টার হতে হবে, ওইখানে তারা হতে হবে। ওই তারা কাকে আলো দেবে? ওই আলো নিয়ে আমি কি করবো? তা তো সবাই বলবে, তার মানে তাহলে যে ফুটপাতে থাকে সে যদি স্টার হতে পারে, হ্যাঁ, যে রাজবাসাতে কিন্তু অনেক বেশি প্রিভিলেজ করবে, তাড়াতাড়ি স্টার হয়ে যাবে। হ্যাঁ, আমি দৌড়ে দৌড়ে যখন স্টার হব, তার অনেক আগে প্রসেনজিতের ছেলে, দেবের ছেলে বা কৌশিক গাঙ্গুলির ছেলে ফিল্ম মেকার হয়ে যাবে, দৌড়ে পৌঁছে যাবে আগে। আমি যখন একটা ছোট গল্প লিখবো, আচ্ছা, তার আগে অনেক বেশি, যার বউ মাস্টার, যার ছেলে মাস্টার, যার স্ত্রী মাস্টার, তাহলে ওই স্টার হওয়ার দ্রুত ছোট গল্প লিখবে, ফিল্ম তৈরি। তাহলে ওটা একটা ট্র্যাপ। তোমাকে ভুলাচ্ছে, মানে আমি একটা মোবাইল নিয়ে শর্ট ফিল্ম বানাবো, হ্যাঁ হ্যাঁ হয়েছে? হ্যাঁ, কারণ আমার তো টাকা নেই, আর একজন একটা প্রফেসর, ধরো একটা ইচ্ছে হয়েছে একটা সিনেমা বানাবে, সে তো মাসপুরা 2 লাখ টাকা ইনকাম করে, 1.5 লাখ টাকা ইনকাম করে, তার স্ত্রী একটা চাকরি করে, তার ছেলে চাকরি করে, ধরো তার ইনক্লুডিং পারিবারিক ইনকাম মাসপুরে 10 লাখ টাকা বা 5 লাখ টাকা। সে 2 মাসের টাকা জোগাড়লেই একটা ক্যামেরাটা ভাড়া করবে, সেটা তার কাছে খেলনা করে ফেলবে। আর আমি একটা ক্যামেরাই নিতে পারবো, ভাড়া করতে পারবো, কেনা আছে, ওটা খেলনা, তার কাছে খেলনা, একটা দামি ক্যামেরা খেলনা হিসেবে তার ছেলে ব্যবহার করে। ফলে সে দ্রুত একটা বড় কিছু হয়ে গেল। এইভাবেই তো আমরা হাঁটছি। এবং এই যে ব্যবস্থা, এই যে সিস্টেম, এখানে কে শিল্পী, কেন তাকে সম্মান করব, কিভাবে দেখবো এই সম্মানটাকে, এটা যদি দেখতে হয় তাহলে বলবো এই সম্মানটা আমাকে চিট করার সম্মান, আমাকে ঠকানোর সম্মান, এবং যিনি শিল্পী, যিনি স্রষ্টা, যিনি সৃষ্টি করেছেন, তাকে খুন করার সম্মান। তিনি যদি কোথা থেকেও কিছু রসদ পেয়ে থাকেন, সেই রসদটা বিক্রি করার ফলে তিনি একটা ভালো উপঢৌকন পেয়েছেন এবং সেটাকে তিনি দেয়ালে খাটিয়ে রাখবেন। এবং এটা দেখে আরও কিছু মানুষ যারা এখনই বিলং করে কোনো প্রিভিলেজ জায়গায়, সে তো রাতারাতি আর একটা প্রসেনজিৎ হতে চাইবে। দেব তো লাইনেই আছে প্রসেনজিৎ হওয়ার জন্য। আচ্ছা, সে চাইবে আমাকে একটা শ্রী পেতে হবে, সেই প্রিভিলেজটা সে পেয়ে যাবে। এখানে কোনো গলিতে অলিতে গ্রামের কোনো ছেলে আমি খেলুন টাকা জিতুন। তো সুতরাং এই ব্যবস্থাটায় এখানে কোনো শ্রী ম্যাটার করে কি, কোনো সম্মান ম্যাটার করে কি, এবং কীভাবে এই সম্মানটাকে জাস্টিফাই করব, এটা পুরোপুরি একটা ক্ষমতার সঙ্গে আর একটা ক্ষমতার অ্যালায়েন্স, একটা ক্ষমতার সঙ্গে আর একটা ক্ষমতার একটা সুন্দর শৌখিন অ্যালায়েন্স। ফলে একটা ক্ষমতা সে তোমাকে এক্সপ্লয়েট করবে, সে তোমাকে শোষণ করবে, তার আর একটা রাস্তা তৈরি করে নেওয়া, একটা সুন্দর শৌখিন রাস্তা তৈরি করে নেওয়া, একটা অন্য মুখ দিয়ে অন্যভাবে তোমাকে শোষণ করার একটা জায়গা তৈরি করা। এবং আমরা এইভাবেই ট্র্যাপে পড়বো, আমরা ভিকটিম হবো। আমরা এই যে আমরা ভিকটিম হচ্ছি, এটা বলাটা এই ব্যবস্থায় ক্রাইম, এটা বলা যাবে না।
এটা ও। বলতে দেওয়া যাবে না। মানে তোমার কথা অনুযায়ী এর চেয়ে বরং ওই ডোনাল্ড ট্রাম্প যে তুলে নিয়ে পালিয়ে গেছে ভেনেজুয়েলা, জানি লোকটা ডোনাল্ড ট্রাম্প, আমি ওই- জানি ওই লোকটা ওরকম করবে, ওটা বরং অনেক সিম্পল, ওটা বরং আমার কাছে কম ভয়ঙ্কর। কম ভয়ঙ্কর। আমি ডোনাল্ড ট্রাম্পকে রেসপেক্ট দেবো না, আচ্ছা, আমি ডোনাল্ড ট্রাম্পকে আমার আনুগত্য দেবো না, আমি বুঝে যাবো আমার শ্রদ্ধা, আমার চিন্তাই করতে পারবে না, ওর মধ্যে আমি ভয় পাবো, ট্রান্সপারেন্সি আছে। ট্রান্সপারেন্সি আছে, মানে ওকে আমি ভয়ই পাবো আর একে আমি রেসপেক্ট করবো। কিন্তু এখন আমার ক্ষেত্রে উল্টোটা হয়েছে, এখন ডোনাল্ড ট্রাম্পকে আমি ভয় পাই, আমি ভয় পাই শিল্পী, সাহিত্যিক, কবি, বুদ্ধিজীবীদের। ফলে আমি শুরুটা যেটা করছিলাম যে বড্ড ভয়ে আছি, ওই যে মিমি চক্রবর্তী ও, শিল্পী, চলো আর একটু হাঁটি চলো। আদপি মিমি চক্রবর্তী যদি শিল্পী হয়, আচ্ছা, ও যদি শিল্পী হয়, হ্যাঁ যেটা বলবো বলে তোমাকে, না আজ এই পর্যন্তই থাক, বাকি কথা বরং আগামী পর্বগুলোর জন্য তোলা থাক। আর আপনারা যাদের আধ ঘন্টারও বেশি সময় আমরা এতক্ষণ হজম করে নিলাম, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দিনভর আড্ডার সঙ্গে থাকুন, পাশে থাকুন বলবো না, অংশ হয়ে থাকুন।